আমার কাছে রিফ্রেশমেন্টের দুইটা উপায়। একটা হচ্ছে বাইকে সরল দেওয়া, তত বেশি চালাবো তত বেশি ভালো লাগবে, সেটা যে রাস্তায় হোক যে পরিবেশে হোক, এটা একটা ভালো লাগার ব্যাপার বা রিফ্রেশ হওয়ার আর একটা ব্যাপার, বা ডিপ্রেশন থেকে মুক্ত হওয়ার আর একটা ব্যাপার। অন্য একটা ব্যাপার হচ্ছে পাহাড়। পাহাড় হচ্ছে, যেমন আমি গ্রামে বড় হওয়া একটা ছেলে, কিন্তু আমার কাছে পাহাড় হচ্ছে অন্যরকম একটা ভালো লাগে। আমার কাছে গ্রাম ভালো লাগে না, কিন্তু পাহাড় ভালো লাগে। মানে পাহাড়ের তুলনা কিছু হয় না, পাহাড়ও গ্রাম, কিন্তু পাহাড়ের আসলে একটা ব্যাপারই হচ্ছে আলাদা। তো যাই হোক, পাহাড় প্রেমী একজন মানুষ, এর জন্য ঢাকায় বেশিক্ষণ থাকতে পারি না, এর জন্য সব থেকে বেশি যাওয়া হয় হচ্ছে বান্দরবনে। কমেন্ট সেদিন দেখেছিলাম যে, যদিও ওই কমেন্টগুলো বেশি একটা পড়া হয় না, একজনে বলতেছে আমি সিন্ধুকছড়িকে বাংলাদেশের সব থেকে সুন্দর রোড বলছি। বলতেই পারি, এটা এমন না যে আমার এই কথার কারণে কেউ আমাকে বা সিন্ধুকছড়িকে পুরস্কার দিবে। তো ঘটনা হইলো যে আমাকে বলতেছে যে, কমেন্ট করছে এই মনে হয় বান্দরবনের ডিম পাহাড়ে না যাওয়া পাবলিক। এ পর্যন্ত বান্দরবনের ডিম পাহাড়ে আমি 17 বার গেছি। আমি জানি না যে বান্দরবনে অনেকে গেছে, কিন্তু 17 বার বিনা কারণে ডিম পাহাড় কেউ গেছে কিনা, গেলেও খুব কম আমার মতন। তো আমাকে যখন ওই কমেন্ট করছে, মানে বোকা হয়ে গেছি, মানে কি বলবো। যাই হোক, একজন পাহাড় প্রেমী মানুষকে বলতেছে যে ডিম পাহাড় কোনোদিন গেছে কিনা, মনে হয় না যাওয়া পাবলিক। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তারপরে আমি করলাম কি, আমার একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম বান্দরবনের। তো আমি রিপ্লাইও সহজে করি না, লিঙ্ক দিয়ে দিলাম। তো লিঙ্কে আবার সে কমেন্ট করছে যে ডিম পাহাড় থাকতে সিন্ধুকছড়িকে সুন্দর কিভাবে বলি। নিশ্চয়ই সিন্ধুকছড়িকে সুন্দর বলার কারণে কেউ আমাকে টাকা পয়সা দিছে, মনে হয় কোনো জায়গা থেকে টাকা পয়সা খাইছি। মানে সে মানুষের মন মানসিকতা এতটা নিচে নেমে গেছে যে আমি একটা বাংলাদেশের একটা জায়গাকে আমি সুন্দর বললাম, তার কারণে আমি টাকা খাইছি। টাকা খাইয়ে তারপরে হচ্ছে সে জায়গাকে সুন্দর বলতেছি। তো এই হচ্ছে অবস্থা, কিছু বলার নাই। যাই হোক, আজকে এটা বলার বিষয় না। একটু বিকেলবেলা ঘুরতে আসছিলাম, আর কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। আপনারা ভাবতেছেন কি ব্যাপার, ট্যুর করার কথা, ট্যুরও করতেছি না। এইদিকে এক্সামও শেষ হয়ে গেছে, তাহলে বসে কেন আছি? আসলে বসে আছি, পাসপোর্টটা জমা দিয়েছিলাম ভিসা অফিসে, ওই পাসপোর্টটা কখন যে দিবে কোনো ডেট পড়তেছে না, কিছু না, ও থেকে ডেট ওভার হয়ে যাচ্ছে, যার কারণে মুভমেন্ট করতেছি না কোথাও, যাতে মেসেজ দিলে ওই দিনই গিয়ে কালেক্ট করতে পারি বা তার পরের দিনই কালেক্ট করতে পারি, যার কারণে কোথাও মুভ করতেছি না। ঢাকার ভিতরে আশেপাশে আসি। ঘটনা আরেক, বিকালবেলা আজকে একটু বের হয়েছিলাম যে একটু রিফ্রেশ হওয়া যায় কিনা, কিন্তু আসলে এই নদীর পাড়ে এসে আরো বিরক্ত লাগতেছে, খুব খারাপ লাগতেছে। নদীটা দিন দিন হচ্ছে দূষিত হয়ে যাচ্ছে, আর ঢাকার পাশের নদী দূষিত তো হবেই, এই নদীতে আর বিশুদ্ধ রাখার কোনো সুযোগ নাই। ঠিক আছে, চলেন আগাই। তো 2-3 বছর আগের কথাই স্মরণ করতেছি, যখন মাত্র 2200 টাকার ভিতরে কক্সবাজার ট্যুর করে চলে আসতাম। শুধুমাত্র ফুয়েল খরচটাই যাইতো। 110 সিসির একটা বাইক ব্যবহার করতাম, খুব ভালো মাইলেজ পাইতাম, প্রায় 55 থেকে 60 কিলোমিটার পার লিটারে পাইতাম, কোথাও থাকতাম না, চলে আসতাম। তখন পকেটে অভাব ছিল, টাকা ছিল না ওরকম মতো, লো বাজেট ট্যুর করতাম। বাট এখন টাকা আছে, কিন্তু এখন এই খরচও পোষাইতে পারতেছি না। মানে এত পরিমাণ খরচ বাড়ছে, ফুয়েল কস্টের কথা বলেন, মেনটেন্যান্সের কথা বলেন, বিভিন্ন জায়গায় থাকা খাওয়া। মাত্র 3 বছরের ভিতরে ট্যুরিং স্পটগুলো সব এত এক্সপেন্সিভ হয়ে গেছে, এখন কাউকে কোথাও লো বাজেট ট্যুরের সাজেশন করতে ভয় লাগে ভাই। আগে অনেক জায়গা সাজেশন করতে পারতাম, লো বাজেট ট্যুর বলতে এই জায়গাটা খুব ডেঞ্জারাস। লো বাজেট ট্যুর বলতে তাকে অনেক জায়গা সাজেশন করা যেত বাংলাদেশের, এখন না, ইদানিং সেটা করা যাচ্ছে না, কারণ এখন সেই জায়গাগুলো ধ্বংস হয়ে গেছে। বলতেছে যে একটা মানুষ চাকরি করে কিছু টাকা জমিয়ে সেই টাকা দিয়ে যদি ট্যুরেই ধ্বংস করে দেয়, তাহলে সংসারে তো আরও টুকিটাকি খরচ আছে, সেগুলো কিভাবে চালাবে? আর মানুষের রিফ্রেশমেন্টের জন্য আসলে ভ্রমণের দরকার আছে। মানুষ আসলে ভ্রমণ ছাড়া যদি ওভাবে দিনের পর দিন চাকরি বাকরি একই জায়গায় থাকা একটা জীবনে আসক্ত হয়ে যায়, তখন তার জীবনে না নানা রকম ডিপ্রেশন চলে আসে। আমি আমার আশেপাশের অনেক মানুষকেই দেখছি হাজারো ডিপ্রেশন, এবং দিন শেষে দেখতেছি যে ওই লোকটার সাথে কথা বলে যে বিগত 5 থেকে 8 বছরে সে কোথাও ঘুরতে যায় নাই, সে একই জায়গায় ওই চাকরি বাকরি করা, ছুটির দিনে ঘুমানো, এইভাবে তার জীবনটা পার করে দিছে। তো একটা মানুষ যদি এইভাবে তার জীবনটা পার করে তো শহরে, তো তার তো আসলে টিকে থাকা আসলেই কষ্ট। সবসময় ওই মানুষগুলোকে পরামর্শ দিই যে ভাই একটু সময় করে হলেও কোথাও ঘুরে আসেন, আসলে রিফ্রেশমেন্টের দরকার আছে। ঘুরে আসার পর দেখা যায় ফিডব্যাকটা তার ভালো লাগতেছে অনেক, কিন্তু দিন দিন তো সেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খরচও বেড়ে যাচ্ছে, ট্যুরিংয়ের খরচ। যাই হোক, তারপরও আমাদের বাংলাদেশে এখনও ভ্রমণের অনেক সুন্দর সুন্দর স্থান আছে, এবং আমি বলবো যে বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা আছে, আপনাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে, এটা আমার পার্সোনালি আপনাদের মাঝে হচ্ছে অনুরোধ, যে আপনাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে আপনার জায়গায় আপনার এলাকায় যে ভ্রমণের স্থানটুকু আছে,
সেটা ইতিহাসের কোনো ব্যাপার স্যাপার, কোনো জমিদার বাড়ি, কোনো রাজবাড়ি, অথবা ইতিহাসের কোনো একটা সাক্ষী হয়ে আছে, হ্যাঁ এরকম, অথবা বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত, অথবা কোনো একটা সুন্দর স্পট, সেটা হচ্ছে ইতিহাস নাও হইতে পারে বাট দেখতে সুন্দর। তো এই জায়গাগুলোকে আসলে বেশি বেশি প্রমোট করে মানুষকে ভ্রমণে উৎসাহিত করা। 4-5 বছর আগে একটা ব্যাপার ছিল যে মানুষ কোথাও ঘুরতে গিয়ে হচ্ছে শান্তিতে ঘুরতে পারতো না, ভাবে মানুষকে বিপদে ফেলতো, এই মানিব্যাগ নিয়ে যাইতো, মোবাইল নিয়ে যাইতো, টাকা পয়সা নিয়ে যাইতো, হ্যাঁ নানা রকম অপমান করতো, তারপরে হচ্ছে কোনো হেল্প করতো না ভ্রমণের ক্ষেত্রে। কিন্তু ভাই এখন কিন্তু যুগ চেঞ্জ হয়েছে, মানুষ ওই ধারণাটা থেকে এখন বের হয়ে আসছে। এখন মানুষ বুঝে যে আমার এলাকায় ঘুরতে আসলে সেটা এই এলাকাটাকে প্রমোট করা হচ্ছে, এই জায়গাটাকে প্রমোট করা হচ্ছে মানুষের কাছে, একটা আমাদের এলাকার অর্থনৈতিক ব্যাপারটা সচল হচ্ছে। ধরেন প্রতি মাসে যদি মাত্র 50 জন লোকও আপনার একটা এলাকায় কোনো একটা স্পট, ধরেন কোনো একটা বড় দিঘি আছে, সেই দিঘির পারে অনেকগুলো দোকান টোকান বসছে, তো ওই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রমোট করার একটা প্রচারণা চলতেছে। তো মানুষজন ওখানে যাচ্ছে, মাসে যদি 50 জন লোকও যায়, 30 দিনে 50 জন লোক, তাও কিন্তু 50 জন লোক গেলে একটু চা খাইলো, একটু ফুচকা খাইলো, হ্যাঁ একটু কেনাকাটা করলো, ওই যা আছে ওইখানে শুকনো খাবার টাবার। তো দেখা যায় যে যারা সাধারণ জীবনযাপন করতেছে তাদের কিন্তু ডে বাই ডে লাভ হচ্ছে। এইভাবে তারা 50 জন গিয়ে পরবর্তী মাসে আরও মানুষকে প্রমোট করছে। এইভাবে প্রমোট করতে 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 একটা টাইমে দেখা যায় যে একটা অর্থনৈতিক সচ্ছলতা চলে আসছে ওই এলাকায়। তো ব্যাপারটা হচ্ছে কিন্তু মানুষের ধারণা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। তো এর জন্য আপনারা যার যার যে এলাকায় বাংলাদেশের যে প্রান্তেই থাকেন, ভ্রমণের জায়গাটাকে ভাই নষ্ট করেন না, এটা হচ্ছে রিকোয়েস্ট। এবং ভ্রমণের জায়গাটাকে প্রমোট করেন, নিজেরা ভ্রমণ করেন, মানুষকে ভ্রমণ করতে উৎসাহিত করেন, বিভিন্ন জায়গা থেকে মানুষকে দেখান। দেখবেন জায়গাটা যখন প্রমোট হবে আপনাকে আর কিছু করতে হবে না, মানুষ এমনিতেই সেখানে যাবে। যেমন একটা উপার্জনের স্থান হয়ে দাঁড়াবে, সেরকম এলাকার সচ্ছলতা চলে আসবে, অর্থনৈতিক সচ্ছলতা চলে আসবে। এই যদি কয়েকটা কান্ট্রির দিকে তাকান ওয়ার্ল্ডের, যেমন মালদ্বীপ, তারপর হচ্ছে থাইল্যান্ড, বেশ কয়েকটা কান্ট্রি আছে যাদের খনিজ সম্পদের উপর কোনো নির্ভরশীলতা নাই, যাদের দেশে ফ্যাক্টরি বা উৎপাদনের উপর কোনো নির্ভরশীলতা নাই, তাদের মূল বিজনেস বা সরকারের মূল ইনকাম সোর্সই হচ্ছে তাদের দেশে পর্যটন শিল্প। অর্থাৎ তারা তাদের পর্যটন শিল্পকে এত গুরুত্ব সহকারে দেখছে এবং এত সুন্দর করে প্রমোট করছে যে মানুষজন সেখানে যাচ্ছে, এবং এই বছর একটা বড় পরিমাণ অর্থ তাদের ওখান থেকে উপার্জন হচ্ছে গভর্নমেন্ট খাতে। তো এরকম আপনি যদি এটা এলাকা ভিত্তিকভাবে চিন্তা করেন, আপনার এলাকা বাংলাদেশের 64টা জেলায় যদি 64টা এরকম সুন্দর সুন্দর স্পট থাকে যেখানে মানুষ গিয়ে ভ্রমণ করতে পারে, ঘুরতে থাকে, তো টোটাল আপনার জেলারই কিন্তু উন্নয়ন। এই ব্যাপারগুলো না আমাদের মানুষের ভিতরে এখনও আসলে সকলের ভিতরে সেই ব্যাপারটা ক্লিয়ার না। একটা সময় বান্দরবান এলাকাগুলো এইভাবে ক্লিয়ার ছিল না, এখন কিন্তু বান্দরবানের যারা ওখানের আদিবাসী আছে, বিভিন্ন জাতি আছে, জাতিগোষ্ঠী ওখানে বসবাস করে, তারা কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। এবং এখন কিন্তু তারা, আপনি দেখবেন বান্দরবানের নীলগিরি থেকে শুরু করে ওইদিকে গেলে দেখবেন তারা বিভিন্ন রকম ফলমূল, আগে যেগুলো তারা বিক্রি করতো না, নিত বা মনকে মন তারা বাজারে বিক্রি করে দিত খুবই কম মূল্যে, এখন দেখা যাচ্ছে তারা কিন্তু সেই ফলটা হচ্ছে সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করতে পারতেছে। দেখা গেল আগে কলার উদাহরণই দেই, আগে 100টা কলা যে দামে বিক্রি করতে না পারতো বাজারে গিয়ে, এখন 15টা বা থেকে 20টা কলা সেই একই দামে বিক্রি করতে পারতেছে সরাসরি কাস্টমারের কাছে। তাতে করে তাদের একটা উপার্জন ওখান থেকে আসতেছে এবং তারা কিন্তু এখন এটাকে প্রমোট করতেছে। তারা তাদের কমলা লেবু, তারপরে হচ্ছে আনারস, যে ধরনের ফলগুলো পাহাড়ে হয় সব কিন্তু তারা এখন নিজেরা বিক্রি করতেছে এবং তাদের একটা উপার্জন আসতেছে। এবং এখন তারা বুঝতে শুরু করছে যে হ্যাঁ, পর্যটন শিল্পকে আরও যদি পর্যটক আসে, তারা শুক্র শনিবারের জন্য অপেক্ষা করে, কারণ শুক্র শনিবারে বেশি পরিমাণ পর্যটক সেখানে যায়। তো এই যে বেশি পরিমাণ পর্যটক গেল, তাদের একটু বেচা কিনা হইলো, তাদের একটু জীবনযাত্রার মানটা উন্নত হইলো, এটা ভালো না? আবার জায়গাটাও প্রমোট হইলো। তো এই হচ্ছে ব্যাপার। এর জন্য আমাদের আসলে আমাদের ভ্রমণের জায়গাগুলোকে ওইভাবে সাজানো গুছানো দরকার।